বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। ঢাকার 4টি থানায় করা মামলায় 420 জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা। তবে শিগগিরই পোশাক পরিবর্তন করে মাঠে ফিরবে আনসার সদস্যরা, জানালেন বাহিনীর মহাপরিচালক। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় 20 দিন না পেরোতেই। গেল 25 আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এই ঘটনার পর থেকেই হতাশা এবং আতঙ্কে বাহিনীর সদস্যরা। রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশ মুখেই যাত্রী সেবায় ব্যস্ত এই আনসার সদস্য। সিভিল পোশাকে পালন করছেন দায়িত্ব। ডিপার্টমেন্টের মান সম্মান একটা তখন্য হয়ে গেছে। আজকে এত যাবৎ চাকরি করে আজকে মনে করেন যে নিরুপায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র। তারাও অনেকটাই ভীত সন্ত্রস্ত। আমাদের নির্দেশনা সিভিলে ডিউটি করার জন্য আমরা তাই করতেছি। এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা। আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। আমি 3 দিন ধরে আছি, কোনো আনসার নাই, নিরাপত্তার কেউ নাই। এখানে ট্রলি পাওয়া যায় না, হুইল চেয়ার পাওয়া যায় না। তা থাকলে তো শৃঙ্খলা থাকতো বা মানুষ একটু সাইড শুট করতো বা বলতো। 10 নম্বর রোডে ঢুকতে গেছি, আরে দাঁড়ান, সাইড করে নিয়ে তারা করে আমার কিছু তার পয়সা দেন। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। রাজধানীতে প্রায় 14,000 আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছেন প্রায় 10,000। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছর ধরে যারা গুমের সাথে জড়িত এবং যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি তাদের। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এই দাবি জানানো হয়। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। চেনার আগেই হারিয়ে ফেলা বাবাকে ফিরে পেতে ছোট শিশুর এই কান্না যে কারো মনকে নাড়া দেবে। কিন্তু 15 বছরে এমন শত শত স্বজনের কান্না মন গলাতে পারেনি কর্তা ব্যক্তিদের। বাবা, ভাই, বোন বা প্রিয়জন কোথায় আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা তা জানার জন্য কয়েক বছর ধরেই সরব এই মানুষগুলো। 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন আশায় বুক বেঁধেছেন তারা। নিখোঁজদের স্বজনরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। ডিজিএফআই, র্যাব, পুলিশ কার্যালয় সহ নানা জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি খোঁজ। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। তারপর স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা 42 বার গিয়েছে। উনি বলে আপনার ছেলে গা ঢাকা দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। প্রত্যেকটা পরিবার কাছ থেকে 20, 50, 60 এভাবে র্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তিপণ আদায় করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগ আমলে 7 শতাধিক মানুষ গুম হয়েছে। স্বাধীন দেশের নাগরিককে এভাবে গুম করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন তারা। ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে। আদালত এই ব্যাপারে একটি নীরবতা পালন করেছে। সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারত, দরজাগুলো খুলে দিতে পারত। তারা কেন এটা করেনি এই বিষয়গুলো আমাদের জানার দরকার। ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যেই সমস্ত অফিসার আয়নাঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে। সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে গুমের সাথে জড়িতদের ছাড় না দেয় সে দাবি জানান নিখোঁজদের স্বজনেরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার পরিবারকে সরকারি ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সংহতি সভায় তিনি এই আহ্বান জানান। দেশ বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সভায় অংশ নেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। বাবা সন্তানের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আজ 11 বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখি না। আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। গুম খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বক্তারা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার দাবি জানান তারা। গুমের একটি প্রকল্প করেছে, অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, স্বৈর শাসনের বিরোধিতা করতে না পারে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লির সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। গুমের শিকার প্রত্যেকের পরিবারকে ভাতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তাদের আত্মত্যাগেই দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে দাবি তার। আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে। ফ্যাসিবাদের পতনে সন্তুষ্টির সুযোগ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এখনও দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। সন্তুষ্টির কোনো কারণ নাই, এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজশাহী জেলার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। আরও বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। 17 বছর ধরে জুলুম নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে বিএনপি, তার ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান তারেক রহমান। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার পরামর্শ দেন তিনি। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। বন্যা কবলিত জেলাগুলোতে এ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 10,09,522 পরিবার। বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বন্যার সবচেয়ে বেশি 19 জনের মৃত্যু হয়েছে ফেনীতে। এছাড়া কুমিল্লায় 14, নোয়াখালীতে 8, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে মারা গেছেন। মৌলভীবাজারে এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে 54,64,167 জন। তাদের জন্য 3,269টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের চিকিৎসায় 567টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দী হাজারো মানুষ ও শিশুর জন্য 35 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংস্থাটি। সেখানে বলা হয়েছে, চলমান বন্যায় ঝুঁকিতে রয়েছে 20 লাখ শিশু। পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 54 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দী। তাদের কাছে নেই খাবার, জরুরি ত্রাণ সামগ্রী। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী দিনে আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। এই বন্যা শিশুদের জন্য একটি মানবিক বিপর্যয় নিয়ে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিসেফ এই বিপর্যয় পরিস্থিতিতে কাজ করলেও সংকট কাটাতে আরও তহবিল প্রয়োজন। নোয়াখালীতে বন্যা দুর্গতদের সহায়তা এগিয়ে এসেছে তুলনামূলক ভালো অবস্থানে থাকা স্থানীয়রা। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষকে খাবার ও চিকিৎসা সামগ্রী দিচ্ছেন তারা।
এতে কিছুটা স্বস্তিতে আশ্রয় কেন্দ্রের মানুষ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলছেন, সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে। আকস্মিক বন্যায় 2 সপ্তাহ ধরে পানিবন্দী নোয়াখালীর 8 উপজেলার 20 লাখের বেশি মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সরকারি হিসেবে 13,089 আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রায় 3 লাখ মানুষ। বিপুল সংখ্যক দুর্গত মানুষের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা বিশাল চ্যালেঞ্জ। এ অবস্থায় সরকারের অপেক্ষায় না থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা। নিজ উদ্যোগে বন্যার্তদের ওষুধ, পানি ও খাবারের ব্যবস্থা করছেন তারা। নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি, বিভিন্ন দান অনুদান এনে দিতেছি। নিজেদের ফান্ড থেকে যা সম্ভব আমরা সেটা দিয়ে চেষ্টা করতেছি। স্থানীয়রা এগিয়ে আসায় কিছুটা স্বস্তিতে বানভাসীরা। আমার ঘরে আশ্রয় দিচ্ছে, আমার ঘরে 3 বেলা খাওয়ার দিচ্ছে, সব দিকে সহযোগিতা পাইতেছি আমরা। শুধু গায়ের কাপড় চোপড় নিয়ে এখানে আশ্রয় নিচ্ছি, ওনারা আমাদেরকে 3 বেলা খাওয়াচ্ছে, সব রকম সুবিধা দিচ্ছে। কেউ ডাল দেয়, কেউ চাল দেয়, কেউ খাওয়াতে বিরিয়ানি দেয়, এগুলো আনি দেয়। স্থানীয়দের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, স্থানীয়দের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারিভাবেও ত্রাণ ও চিকিৎসা সামগ্রী দেয়া হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে অনেক হসপিটাল, ICT, DRB তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রথমে আমরা আসলে শুকনো খাবারের চিন্তা করেছিলাম, এখন আমরা শিশু খাদ্যের কথা কিন্তু বলছি। আমরা যেখানে জানাচ্ছি, আমরা আমার মন্ত্রণালয়ে জানিয়েছি আমার শিশু খাদ্য প্রয়োজন। শিশু খাদ্যের জন্য আমাদের বিভিন্ন সংস্থা যারা কাজ করে তাদেরকে আমরা বলছি। বিপদে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর বিষয়টি অনন্য উদাহরণ বলছেন বানভাসীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরের বন্যা পরিস্থিতি জানাবেন, পানি নামতে শুরু করেছে কিনা, আর দুর্গতরা কি সাহায্য সহযোগিতা ঠিকমতো পাচ্ছেন? চাঁদপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এখানে গত 2 দিন ধরে কিন্তু প্রখর রৌদ্র ছিল, কিন্তু আজকের গত রাত এবং আজকে সকালে বৃষ্টি হয়েছে চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চলে। এবং চাঁদপুরের আমরা জানি যে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ এবং শাহরাস্তি এবং কচুয়ার কিছু অংশে বন্যা পানি প্লাবিত হয়েছে, কিন্তু ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা। এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছেন বিভিন্ন পেশাজীবী মানুষেরা। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে। এখানে আমরা যে মৎস্য খামারি রয়েছে, সেখানে সোহেল ব্যাপারী, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত, কিন্তু তার প্রায় 30টি পুকুর রয়েছে, সবগুলো মাছ বেঁচে গেছে। এইভাবে কিন্তু চাঁদপুরের মৎস্য খাতে ক্ষতি হয়েছে 1,178 কোটি টাকা। এছাড়া আমি যদি এখানে দেখাই যে গ্রামীণ সড়কগুলো এবং যে মানুষের ঘর বাড়িগুলো এখনো কিন্তু রাস্তাঘাটগুলো পানির মধ্যে রয়েছে। প্রায় 1 থেকে 1.5 ফুট পানি কমেছে। আরো যদি 1 ফুট পানি কমে তাহলে কিন্তু এই জলাবদ্ধতা এবং বন্যার্তরা কিন্তু কিছুটা দুর্ভোগ লাঘব হবে তাদের। কিন্তু সবচেয়ে বড় সমস্যা রয়েছে আশ্রয়কেন্দ্র এবং যারা বন্যায় দুর্গত রয়েছে তাদের অনেকেই কিন্তু এই আশ্রয় স্বেচ্ছাসেবীদের দেওয়া যে ত্রাণ রয়েছে দেওয়া হচ্ছে, সেই ত্রাণগুলো সঠিকভাবে বন্টন করা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন এই যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন বা বন্যা কবলিত যারা রয়েছেন সেই মানুষেরা। চাঁদপুর জেলা প্রশাসন থেকে এবং প্রত্যেক উপজেলা থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই মনিটরিং টিম এবং স্বেচ্ছাসেবী এবং প্রশাসন সবাই কিন্তু চেষ্টা করছে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। তারপরেও দুর্গম এলাকাগুলো এখনো অনেক জায়গায়, আমরা গতকালও দেখেছি যে প্রায় একটি গ্রামে, হরিপুর গ্রামে কয়েক পরিবার এখনো কোনো, বা মোহাম্মদপুর গ্রামে কিছু পরিবার এখনো ত্রাণ সহায়তা পায়নি। এই চাঁদপুর জেলায় শাহরাস্তি উপজেলা সবচেয়ে বেশি বন্যা প্লাবিত হয়েছে। সেখানে মানুষজন গত কয়েকদিন ধরে বিভিন্ন রোগবালাইতে আক্রান্ত হচ্ছে এবং একেবারে গ্রামের চাঁদপুর জেলা যে বর্ডার রয়েছে নোয়াখালী, এই লক্ষ্মীপুর সাইডে, ওই অঞ্চলে কিন্তু এখনো ঠিকভাবে মানুষ ত্রাণ সহায়তা পায়নি বলে আমরা জানতে পেরেছি। যে ক্ষতির পরিমাণ ফসল আদি সহ সবকিছু মিলে চাঁদপুরের এই বন্যায় কিন্তু এই 12 দিনের পানিতে কিন্তু প্রায় 300 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং চাঁদপুরের আমরা যদি বলে থাকি, হাজীগঞ্জ উপজেলায় যে স্বেচ্ছাসেবীগুলো কাজ করছে তাদের মধ্যে হিউম্যান এইড বাংলাদেশ, এছাড়া শাহরাস্তিতে অনেকগুলো ফাউন্ডেশন কাজ করছে এবং সংবাদকর্মীরাও আমরা দেখেছি বিভিন্ন ত্রাণ সহযোগিতা নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে কাজ করছে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।
আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ৬ উপজেলার ২৫০০-এর বেশি ডেইরি ও পোল্ট্রি খামারি। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সব হারিয়ে নিঃস্ব এসব খামারি ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তায়। সদর উপজেলা সোনুয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুস সৌদি আরব থেকে 2 বছর আগে দেশে ফিরে নিজের সঞ্চয় ও ব্যাংক থেকে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। আকস্মিক বন্যায় গত 23 আগস্ট তলিয়ে যায় সে খামার। প্রথমে খুব ছোট আকারে করছিলাম, তখন পরে দেখতেছি না এটা ব্যবসাটা ঠিক আছে, আমি উদ্যোক্তা হিসেবে এটা আরো বাড়াতে চাইছিলাম। আমি বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে। শুধু আব্দুল কুদ্দুসের খামার নয়, বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গেছে ফেনীর ৬ উপজেলার ২৫০০ গবাদি পশু ও হাঁস মুরগির খামার। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় ৬৪,০০০-এর বেশি গবাদি পশু ও ২৩ লাখের বেশি হাঁস মুরগি মারা গেছে। ৪০,০০০ সোনালী সব শেষ, তারপরে লেয়ার আছে ১২,০০০, এগুলো শেষ। তারপরে আমাদের গোডাউনে ৫০০ বস্তার উপরে খাদ্য ছিল, এগুলো শেষ। ওই পাশে আমার আরেকটা খামার ছিল সোনালীর, এখানে আপনার ৫,০০০ মোরগ ছিল। ওইগুলো মানে ওই দিনে একই সাথে সম্পূর্ণ সবকিছু একই সাথে একই দিন চলে গেছে। কোনো রকম ভাবে গরুগুলোর যান বাঁচায় নিয়ে আমরা আশ্রয় নিয়েছি ছাদে, ঘরের ছাদে। ওইখানেও গরুর ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই। এবারে বন্যায় ফেনীতে প্রাণী সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে খামারিদের সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণের আশ্বাস সরকারের। আমরা খামারিদের মাঝে যাচ্ছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আমরা সরকারি তরফ থেকে আমরা প্রণোদনা পাইলে সেটা আমরা খামারিদের মাঝে বিতরণ করব, যাতে করে তারা ভবিষ্যতে আগের অবস্থা ফিরে আসতে পারে। পোল্ট্রি ও ডেইরি খামারিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের তীব্র ঢল আর বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে ৪ উপজেলায় ৫৫,০০০-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। মাথা গোঁজা ঠাঁই হারিয়ে দিশেহারা মানুষ। প্রশাসন বলছে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। মৌলভীবাজারের রাজনগরের কৃষক কুতুব মিয়া বন্যার পানি স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার থাকার ঘরটি। এমনকি ঘর থেকে বের করতে পারেননি কিছুই। এখন মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় তিনি। আমার পুরা ঘর গেছে কি, এখন তো আমি টিন এখানেও পাইছি না। এটা যেটা পাইছি এটা বাঙালি অন্ত নয়, এই নমুনা আমার ঘর আছে ওখানে। কুতুব মিয়ার মতো রাজনগরের অনেক পরিবারের একই অবস্থা। কুলাউড়া, কমলগঞ্জ আর সদরের পরিস্থিতিও আলাদা নয়। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত নিয়ে আশার আলো দেখছেন না দরিদ্র মানুষ। খাতা বালিশ মশারি এটা সব মানে বেডিং সব ওখান থেকে বাসিয়ে গেছে। আমরা ঘর দুয়ার মেরামত করতে আপনার অনেক পয়সার দরকার আছে, অনেক টিন টানোর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। আমরা তো গরিব মানুষ। প্রশাসন বলছে ক্ষতির শিকার পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ এলেই তাদের পুনর্বাসন করা হবে। ক্ষতিগ্রস্ত তালিকা আমরা করতেছি এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাহিদা আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। আশা করি ওনারা আমাদেরকে দ্রুত এই ধরনের যে পুনর্বাসন সহায়তা দিলে আমরা রাজনগরবাসীকে আমরা এই পুনর্বাসন সহায়তা দিতে পারবো। সম্প্রতি উজানের ঢলে মনু ও ধলাই নদের বাঁধ ভেঙে যায় অন্তত ২০ জায়গায়। দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের হিসাবে এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫৫,০০০-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাক্টরের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সীতাকুণ্ড উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সন্ধ্যায় কাপাসতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা জানান, সকালে কুমিল্লার মনোহরগঞ্জে বড়কেশতলা এলাকায় ত্রাণ দিতে যান বুড়িচং উপজেলার নামতলা গ্রামের স্বেচ্ছাসেবীরা। এ সময় ত্রাণ সমন্বয় করতে তাদের সাথে যান সীতাকুণ্ড উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমান। ফেরার পথে কাপাসতলা এলাকায় তাদের বহনকারী ট্রাক্টরটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার নামতলা গ্রামের বাসিন্দা। কাভার্ড ভ্যান এসে আমাদেরকে ধাক্কা দিয়ে দেয়, গাড়িটা উল্টে যায়। যারা রাস্তার এই পাশে পড়ে তাদের অবস্থা খারাপ, একজন তো মারা গেছে। ভাইয়া সীতাকুণ্ডের ভূমি কর্মকর্তা, উনি আসছিল মূলত ত্রাণ দেওয়ার জন্য, ত্রাণ দিবে। উনি থাকতে পারতেছিল না, ওই এলাকা থেকে গাড়ি আসে না।
রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে অনুষ্ঠিত হলো কনসার্ট। আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ ক্লাব শুক্রবার বিকেলে যৌথভাবে এই আয়োজন করে। কনসার্টে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল আভাস। আরও অংশ নেয় 1 পয়েন্ট, গানবাহন, কুইড, হাঁসফড়িং, মানচিত্র সহ 8টি ব্যান্ড। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নানা শ্রেণীর মানুষের পদচারণায় মুখরিত ছিল রবীন্দ্র সরোবর। অনুষ্ঠানে প্রবেশ মূল্য ধরা হয় 50 টাকা করে। এই টাকা বন্যা কবলিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে বলে জানান আয়োজকেরা। কোনো প্রকার পাস না নিয়ে আমরা নিজেদের ফাঁকি দিচ্ছি। বন্যা মোকাবিলায় প্রশাসন ও ছাত্রদের কার্যক্রম সন্তোষজনক বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে সেনা কর্মকর্তা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হবে বন্যা কবলিত এলাকা। বন্যা মোকাবেলায় যারা খাল বিলে বাঁধ দিয়ে পানি চলাচলে ব্যাঘাত তৈরি করছে তাদেরকে বাঁধ অপসারণের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ত্রাণ উপদেষ্টা। বন্যা দুর্গত এলাকা দেখেছি পানি নেমে যাচ্ছে, ধীরে ধীরে মানুষ মানুষ নিজের ঘর বাড়িতে যেতে পারবে। এখন যারা আছে তাদের খাবার এবং অন্যান্য পরিচর্যা আমি এই মাত্র দেখলাম, আমার কাছে সন্তোষজনক। পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তী সরকার প্রায় 2000 কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। শুক্রবার বিকেলে পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ ব্যয় ধরেছিল 32,605 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের ব্যয় সংকোচন নীতিতে সর্বশেষ ব্যয় দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা। এতে সাশ্রয় হয়েছে 1,835 কোটি টাকা। সরকার জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রেই ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হবে। ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রতিষ্ঠা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। রাজনীতিতে গদি দখলের লড়াই না করে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে তিনি এই আহ্বান জানান। এ সময় পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলন পর্যন্ত 15 বছরের সকল হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি। জামায়াত ইসলাম ও শিবিরের ওপর থেকে রাজনীতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটির মহানগর উত্তর শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় পেশাজীবী পরিষদের সুধী সমাবেশ। 15 বছরে বিভিন্ন পেশায় ও বাণিজ্যে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলদারিত্ব ও অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা। বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে রাস্তাঘাটে দাবি আদায়ের নামে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তারা স্বৈরাচার সরকারের দালাল বলে চিহ্নিত হবে। দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে থ্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন, বিশৃঙ্খলা তৈরির যারা চেষ্টা করবেন, তারা পতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে। ছাত্র আন্দোলনকে ব্যাহত করার অসৎ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত আওয়ামী লীগ সরকারের ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরেছে, আল্লাহই জুলুমের বিচার করেছেন বললেন দলটির আমির। যে এই সময়ে কাজ করলে জামাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। তিনি আরো বলেন, হত্যা গ্রেফতারের নামে নিপীড়ন করে সাংবাদিকদের মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। এখন মুক্ত পরিবেশে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে পরিচ্ছন্ন হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, মুখের তালাও সরে গিয়েছে।
আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালাশ করে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়। এদিকে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান জামাত নেতারা। আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় এই দাবি করেন তিনি। ছাত্র জনতা আওয়ামী লীগকে সরিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে উল্লেখ করে নূর বলেন, যেসব দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করেছেন তাদেরও দ্রুত বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করারও দাবি জানান নূর। তবে সবাইকে একসাথে বের করে দেওয়ার পক্ষে নয় গণ অধিকার পরিষদ, এতে সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য তার। সভা শেষে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে এক শ্রেণীর মানুষ মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, যারা উপাসনালয়ে হামলা করে তাদের প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান করা হবে। দেশের অসাম্প্রদায়িক আবহ কোনোভাবেই নষ্ট করতে দেওয়া হবে না। বাংলাদেশে নানা ধর্মের বৈচিত্র্য রয়েছে, এই ঐতিহ্যকে ধারণ করে বিশ্বের কাছে তুলে ধরার কথাও জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সীমানার ভেতরে স্পষ্ট দলিল আছে, এমন কোনো দেবোত্তর সম্পত্তি যদি কেউ দখল করে থাকে তাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোন মন্দির, মসজিদ অথবা কোন ঠাকুরায় অথবা চার্চে কোন ধরনের হামলা হয়ে গেলে উইথ এভিডেন্স আমাদের দিলে আমরা ক্রিমিনালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দ্বিধা করব না। স্কুলগুলো এখনও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে পারেনি। বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেটিও ঠিক হয়নি। সেই সঙ্গে আগামী বছর 10ম শ্রেণীর বিভাগ ভিত্তিক বিভাজন কিভাবে হবে তা নিয়ে চিন্তায় শিক্ষার্থীরা। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের তাগিদ শিক্ষা গবেষকদের। চলতি বছর থেকে 9ম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। সেই অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নেই। কিন্তু আগের শিক্ষাক্রমে ফেরত গেলে 9ম থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণদের বিভাগ ভিত্তিক বিভাজন কিভাবে হবে এ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। কে কোনটা পাবে, মানে কিভাবে পরীক্ষা হবে এখন আমরা কিছুই জানি না, যে প্রশ্ন কিরকম আসবে, পড়া কোনটা সিলেবাস কিছুই জানি না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী 1ম থেকে 3য় এবং 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে কার্যক্রম চলছে। এখন আগে শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা চালু করা হলে সেটি কিভাবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চান শিক্ষক শিক্ষার্থীরা। এখন বর্তমানে চিন্তা আছে যে বার্ষিক পরীক্ষা কিভাবে দিব। দ্রুত মানে একটা নির্দেশনা না দেয় তাহলে আসলে আমাদের অনেক এই নিচের শিশু থেকে 9 ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা মানে খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে। শিক্ষা গবেষকরা বলছেন, এখনও স্কুল কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতিও হয়েছে। এই অবস্থায় সুনির্দিষ্ট রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়কে ঠিক করতে হবে। হযবরল অবস্থা থেকে উত্তরণের একটা চমৎকার উপায় হলো যে আমাদের একটা শিক্ষা সংস্কার কমিশন করা, যে এখানে হয়তো এটা মাননীয় শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে হতে পারে, যে যারা শিক্ষাবিদ আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, ব্যুরোক্রেটরা থাকবে, যে বিভিন্ন ধরনের নিয়ে শক্তিশালী একটা কমিটি গঠন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, দ্রুতই পরীক্ষা সহ শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেয়া হবে। মূল্যায়ন নিয়ে বিভিন্ন জায়গায় এক ধরনের একটা কনফিউশন রয়েছে, বাইরে রয়েছে। এই জায়গাগুলিকে কংক্রিট ওয়েতে সবাই জানি বুঝতে পারে কিভাবে মূল্যায়ন করলে আমার টিচাররা, আমার স্টুডেন্টরা, আমার গার্ডিয়ানরা, এই জায়গাকে মাথায় রেখে সমস্ত স্কুলগুলিতে জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে আগামী বছরের জন্য বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে খোলা বাজারে ডলারের দর স্থিতিশীল হয়ে আসছে। ব্যাংকের সঙ্গে কমেছে দামের ব্যবধানও। মানি এক্সচেঞ্জগুলো বলছে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। এদিকে ব্যাংকাররা বলছেন, এখনও আমদানির ঋণপত্র খোলার বাড়তি চাপ নেই, যদিও ডলার সরবরাহ বাড়াতে ব্যবসায়ীরা সরকারকে বিদেশি ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
চলতি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $207 কোটি বেশি। গড়ে দৈনিক এসেছে $7 কোটি 40 লাখ, যা আগের মাসের তুলনায় প্রায় 20 ভাগ বেশি। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ডলার প্রতি দাম পাচ্ছেন 119 টাকা, মিলছে 2.5% নগদ প্রণোদনাও। এতে খোলা বাজারে ডলার বিক্রির প্রবণতা কমেছে। ব্যাংকের রেট আগে একটু কম ছিল, এখন একটু বাড়াইছে, তো এই জন্য ব্যাংকের দিকে সবাই করতে আছে, দাবি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যে রেট, এই রেটের সাথে কারমার্টের রেটের একটা সামঞ্জস্যতা এসে পড়ছে। এখন মনে হয় স্থিতিশীল আছে। মাঝখান দিয়ে যখন ছাত্র আন্দোলনের পরে একটু রেট উপরে উঠে গেছিল, প্রায় 125 টাকার উপর চলে গেছিল। এদিকে 20 আগস্ট বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের সর্বোচ্চ দর 117 পরিবর্তে 120 টাকা করে। ব্যাংকগুলো এখন রপ্তানি বিল ও প্রবাসী আয়ের বৈদেশিক মুদ্রা কিনছে 119 টাকার মধ্যে। ব্যাংকাররা বলছেন এখনও আমদানির বাড়তি চাপ তৈরি হয়নি। ইনভেস্টমেন্ট ডিসিশনস ইন টার্মস অফ ওপেনিং এলসিস এগুলো হয়তো আরেকটু সময় নিচ্ছে, বাট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যবসায়ী যারা আছেন তারাও একটু পজিটিভ চিন্তা ভাবনা করছেন। তো এখনো ওরকম বলবো যে এলসির ওরকম চাপ আমরা এখন ওরকম পাইনি। গণ অভ্যুত্থানে দেশে পট পরিবর্তন আর ঋণের বাড়তি সুধারের কারণে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন শিল্প কাঁচামালের ঋণপত্র নিষ্পত্তিতেও ডলারের ঘাটতি আছে অনেক ব্যাংকে। অ্যাজ এ কান্ট্রি যতক্ষণ না আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেমটা রিজলভ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো যাবে না। ব্যালেন্স অফ পেমেন্ট রিজলভ করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনার এই মুহূর্তে আমরা যদি আমাদের ডলার বরোয়িং বাড়াতে পারি, বিশেষ করে সরকারের দিক থেকে, সেটা সবচেয়ে বড় কাজে দিবে। কেবল বিদ্যুৎ ও জ্বালানি আমদানিতেই সরকারের বকেয়া $220 কোটি। পাশাপাশি বেসরকারি খাতেও বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বকেয়া আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2024 সালের জুন মাসে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 3.65%। জরিপে উঠে এসেছে চলতি বছরের জুন শেষে দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা ছিল 26,40,000, যা গত বছরে একই সময়ের তুলনায় 1,40,000 বেশি। জরিপে আরও উল্লেখ করা হয়েছে যুব কর্মশক্তির মধ্যে বেকারের সংখ্যা বেড়েছে। 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে গত বছরের জুনে 2,71,20,000 জন কাজে নিয়োজিত ছিলেন, যা চলতি বছরের জুনে কমে দাঁড়িয়েছে 2,53,40,000-এ। যুব কর্মশক্তির মধ্যে পুরুষ ও নারী উভয়ের কাজের সংখ্যা কমেছে, তবে মোট সংখ্যার দিক থেকে তা প্রায় সমান। বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি, বেড়েছে রপ্তানি বাণিজ্য। দেশের চলমান পরিস্থিতিতে এলসি না করতে পারাসহ নানা কারণে প্রভাব পড়েছে বন্দরে। দ্রুতই পরিস্থিতি উন্নতির আশা করছেন কাস্টমস ও বন্দর সংশ্লিষ্টরা। বেনাপোল স্থলবন্দর দিয়ে 1 মাস আগেও প্রতিদিন গড়ে 350 থেকে 500 ট্রাক পণ্য আমদানি হতো, আর ভারতে রপ্তানি হতো 130 থেকে 150 ট্রাক পণ্য। বর্তমানে এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে 200 থেকে 300 ট্রাক পণ্য, রপ্তানি হয়েছে 190 থেকে 270 ট্রাক পণ্য। দেশে চলমান অবস্থার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারার প্রভাব পড়েছে। বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতিতে ব্যাংক তো বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানিকৃত গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। শিগগিরই বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। বন্দর সংশ্লিষ্টরা জানায় গত 1 সপ্তাহে দুদেশের মধ্যে 2,802 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিলামে উঠতে যাচ্ছে সাবেক সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 52 বিলাসবহুল গাড়ি। সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ায় শুল্ক ছাড়া গাড়িগুলো ব্যবহারের আর সুযোগ থাকল না। এ কারণে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা এসব গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়ের নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড।
টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ বেঞ্জের বিলাসবহুল মডেলের এসব গাড়ি আনা হয়েছে সদ্য সাবেক সংসদ সদস্যদের জন্য। 3000 থেকে 5000 সিসির অত্যাধুনিক 52টি গাড়ির শুল্কমুক্ত সুবিধায় ছাড়ের অপেক্ষায় ছিল চট্টগ্রাম বন্দরে। তবে সংসদ বিলুপ্ত হওয়ার পর এসব গাড়ির এখন কি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধায় খালাস করা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারক প্রতিষ্ঠান যথাযথ শুল্ক পরিশোধ করলে গাড়ি খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে, না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। 30 দিন অতিক্রান্ত হলেই আমরা কাস্টমসকে অকশনের জন্য একটা বাই পেপার হ্যান্ডওভার করে দিয়ে থাকি। তো এক্ষেত্রে সম্প্রতি এনবিআর থেকে একটা সিদ্ধান্ত হয়েছে এ সকল গাড়িগুলা নিলামে বিক্রি হবে। তো সেই হিসেবে চট্টগ্রাম বন্দর থেকে আমরা যা যা আমাদের নির্দেশনা অনুযায়ী সাপোর্ট দিতে হয় সেটা আমরা করে যাব। একটা সার্টেন টাইম পর্যন্ত পণ্যটা খালাস না করলে বা বিল অফ মেডিং সাবমিট না করলে আমরা আমদানিকারকে একটা নোটিফিকেশন সেন্ড করি। একবার বা দুইবার হচ্ছে মিনিমাম, তাকে দুইবার আমরা নোটিশ দিই। তারপরে সে না নিলে এটা আমরা তখন নিলামের তালিকা অন্তর্ভুক্ত করি আর কি। বিলাসবহুল এসব গাড়ি ছাড় করাতে 810% পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি গাড়ির দাম উঠবে 6 থেকে 8 কোটি টাকা। তাই প্রচলিত শুল্ক হারে এসব গাড়ি খালাসের উদ্যোগ যথাযথ নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটা যদি আবার পেট্রোলটা নিয়ে আসেন, এটা তো ডিজেল, ওইটা জাপান থেকে নিয়ে আসলে আরও কমে পাবেন। তো এই গাড়ি কেন আমি ডিউটি দিয়ে নিব? কোনোভাবে এটা অ্যাডজাস্ট হয় না। এটা ডিউটি ফ্রি থেকে সম্ভব, ডিউটি দিয়ে এটার কস্টিং হয় না। গাড়িগুলোর আমদানিকারকদের তালিকায় আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আরাফাত, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সাকিব আল হাসান ও ব্যারিস্টার সাইদুল হক সুমন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন অভিযোগে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের 39 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যাপক ডাক্তার AFM নুরুল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, হত্যা চেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে 11টি লিখিত অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদেরকে ক্যাম্পাস ও আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব আহমেদকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 11টা দরখাস্ত আসছে। এই 11টা দরখাস্তে বিভিন্ন জনের 39 জনের নাম আসছে। এদেরকে জন্য তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্তে এই র্যাগিং এবং বুলিং এর শিকার হয়েছে, তারা এই অভিযোগ করছে। সেই অভিযোগের কারণে তাদেরকে এই তদন্তে আওতায় আনা হয়েছে। জোর করে পদত্যাগে বাধ্য করা ঠাকুরগাঁয়ের 4 শিক্ষককে পুনরায় স্বপদে ফিরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়িয়া ইউনিয়নে চকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা যায়, দুষ্কৃতকারীদের উস্কানিতে রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, সহকারী শিক্ষক ইয়াসিন আলী, নুরে আলম এবং শরণ সিংকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয় একদল শিক্ষার্থী। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে সমবেত হয়ে শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করেন। পরে বৃহস্পতিবার এলাকাবাসী এবং কমিটি মিলে শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। এ সময় অপ্রীতিকর ঘটনার জন্য শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা চান। সসম্মানে এখানকার সকল মানুষের অংশগ্রহণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের ভুল বুঝতে পারার মাধ্যমে তাদেরকে আজকে আবার গ্রহণ করে নেয়। মামলা করতে চাইছিলাম, কিন্তু যখন দেখলাম ফেসবুকে যে আমারই ছাত্র যারা এটা করেছে, আমি ভিডিওগুলো দেখেছি, তারা আমার সন্তান, আমি তাদেরকে হয়তো উপযুক্ত শিক্ষা দিতে পারি নাই। শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এসব করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার ফেসবুক বার্তায় একথা বলেন তিনি। একজন শিক্ষক যদি কোনো একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে, এটার কারণেই আমি তাকে পদত্যাগে বাধ্য করতে পারি কিনা, আইনসঙ্গতভাবে এটি আমি করতে পারি কিনা, তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপটগুলো চিন্তা করতে হবে। আসলে আমরা আমাদের জায়গা থেকে যারা স্টুডেন্ট রয়েছে রানিং, তারা অনেকে শুধু মনে করি যে আমরাই মনে হয় পদত্যাগ করাচ্ছি, কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ নিম্ন আদালতের 81 বিচারককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে 4টি পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ। এর মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এছাড়া একজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ৪৪ জন, জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন এবং অতিরিক্ত ও যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৫ জন রয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীকে খাঁচায় রেখে শুধুই বিনোদন দিচ্ছে চিড়িয়াখানা। সেখানে নেই কোনো গবেষণা। চিড়িয়াখানা নতুন করে সাজাতে দরকার সংস্কার। বান্ধতা আমলের খাঁচা সরিয়ে প্রাণীদের জন্য উন্মুক্ত জায়গা ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের দাবিতে মিরপুর চিড়িয়াখানায় মানববন্ধন করেছে প্রাণী অধিকার কর্মীরা। মাত্র ৪ মাসের বাঘশাবক ঘুমিয়ে ছ্যাঁতছ্যাঁতে মেঝেতে, ছোট্ট গড়াদে ঢোকে না পর্যাপ্ত আলো। অতীতে এমন পরিবেশে বাঘশাবক বাঁচানো যায়নি। একজোড়া ভাল্লুকের নির্বিঘ্নে চলাচল ও খেলার জন্য ছোট্ট খাঁচা পর্যাপ্ত নয়। দীর্ঘদিন সংকীর্ণ জায়গায় বন্দী থাকলে মানসিক বিকারগ্রস্ত হয়ে ওঠে প্রাণী, তবে করে অস্বাভাবিক আচরণ। প্রতিষ্ঠার পর থেকে এসব অসঙ্গতি নিয়ে চলছে জাতীয় চিড়িয়াখানা, তাই তাগিদ এসেছে একে আধুনিক করে সাজানোর। শুক্রবার সকালে চিড়িয়াখানার মূল ফটকের সামনে মানববন্ধন করেন প্রাণী অধিকার কর্মীরা। চিড়িয়াখানার ভিতরে কেন শিশু পার্ক হবে? শিশু পার্কে শিশুরা হইচই করবে, খেলাধুলা করবে, বিভিন্ন তার যেই খেলনাগুলো রয়েছে সেগুলো শব্দ হবে, সেটা চিড়িয়াখানার ভিতরে কেন হয়? এই যে বিনোদন, চিত্ত বিনোদনের নামে এটা কি সুস্থ বিনোদন দিচ্ছি নাকি অসুস্থ বিনোদন দিচ্ছি? বন্দি দেখার যে আনন্দ, সেই আনন্দকেই আমরা এখানে চর্চা করছি কিনা, এই প্রশ্নটা সবার সামনে তুলে ধরার জন্য আজকে আমরা চিড়িয়াখানা ভিজিট। কর্তৃপক্ষ বলছে মিরপুর ও রংপুর চিড়িয়াখানাকে সিঙ্গাপুর চিড়িয়াখানার আদলে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলে বদলে যাবে প্রাণীদের আবাস। আমাদের খাঁচাগুলোকে নতুন করে সাজানোর জন্য আমরা একটি প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাবটি এখনও পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা বারবার আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয় নিয়ে। আমরা আশা করছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই বিষয়টিতে গুরুত্ব দিবেন। ১৮৬ একর জায়গায় প্রাণীর সংখ্যা ৩,০০০-এরও বেশি, তবে এই প্রাণীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে আগ্রহী ভারত। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে ঢাকার সঙ্গে পারস্পরিক স্বার্থ খুঁজে বের করার পরামর্শ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পরই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে গেছে। তবে ঢাকায় যে সরকার থাকবে, দিল্লি তার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা টেলিফোনেও চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।